সিনেমার নাম অন্য স্টাইলে আরো জোরে থামেন এবার। কে দাগি? আমি দাগি। হ্যালো কাছের মানুষজন, দাগির দুনিয়ায় আপনাকে স্বাগতম। এই সিনেমার অ্যানাউন্সমেন্ট, টিজার ও ট্রেলার নিয়ে আগে হালকা আলাপন হয়েছিল, তাই এই কন্টেন্টে পেয়ে যাবেন। আজ আলোচনায় থাকবে শুধুমাত্র মূল সিনেমা। ও ভাই স্লোগান দেন না। তো স্লোগান বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। দাগি সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 23 মিনিট। একে বলা হচ্ছে রিডেমশনের গল্প। রিডেমশনের গল্প। এটা মানে প্রায়শ্চিত্তের গল্প, অনুশোচনার গল্প। 14 বছর জেল খেটে একজন দাগি আসামি যখন তার বাসায় ফেরে, তখন তার পরিবার, প্রতিবেশী, সমাজ কেমন আচরণ করে, কেমন পরিস্থিতি বা তৈরি হয়, সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে দাগিতে। সিনেমার গল্প, সংলাপ, চিত্রনাট্য পরিচালনা সব একা হাতে করেছেন শিহাব শাহীন। ওনার দাগির মূল চরিত্র 14 বছর পর এলাকায় ফিরে, আর উনি বড় পর্দায় ফিরলেন 10 বছর পর। পরিচালকের এর আগের সিনেমা ছিল ছুঁয়ে দিলে মন। তুমি ছুঁয়ে দিলে কখন? এবার দাগির চিত্রনাট্য। এই জায়গাটা একটু ডিটেলস আলোচনা করতে চাই, তাই 2 মিনিটের জন্য স্পয়লার অ্যালার্ট। যারা স্পয়লার স্কিপ করতে চান তারা 3 মিনিট 20 সেকেন্ড থেকে দেখতে পারেন। স্টার্ট। দাগির গল্পের সূচনাটা ভালো। নিশান একজন হত্যা মামলার আসামি, কারাভোগ শেষে ঘরে ফিরে। এরপর ফ্ল্যাশব্যাকে তার কৃতকর্ম দেখানো হয়। সেখানে প্রেম, ক্রাইসিস, ক্রাইমের চ্যাপ্টার উঠে আসে। 30 মিনিটের ফ্ল্যাশব্যাক চ্যাপ্টারের পর গল্প আবার বর্তমান টাইমলাইনে ফিরে আর উদ্দেশ্যহীন হয়ে পড়ে, কারণ নিশানের স্ট্রং কোনো গোল নেই। নিশানের ইন্টারনাল নিড আছে, সে সমাজে থিতু হতে চায়, সবকিছু আগের মতো চায়, যা গল্পের থিমকে স্ট্যাবলিশ করে। কিন্তু নিশানের এক্সটার্নাল ওয়ান্ট নেই, শক্তিশালী কোনো লক্ষ্য নেই। পুরো সিনেমায় নিশান শুধু লক্ষ্যই খুঁজে বেরিয়েছে। আব্বা আমাকে সবসময় বলতো, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। বারবার তার চাওয়া পরিবর্তন হয়েছে এবং সিনেমার শেষ অ্যাক্টে ফাইনালি নিশান তার লক্ষ্য খুঁজে পায়। সাধারণত হিরোর গোল প্লটকে সামনে এগিয়ে নিয়ে যায়, কিন্তু দাগিতে সেটা হয়নি। এখন বড় প্রশ্ন, নায়কের সলিড কোনো লক্ষ্য না থেকেও সিনেমা কিভাবে এত দূর আগালো? কিভাবে? নিশান অন্যের চাওয়া পূরণ করেছে। কখনো তার বাপের কথা মতো চলেছে, কখনো মায়ের, কখনো বোনের, কখনো বন্ধুর, কখনো বা এলাকাবাসীর। সিনেমার প্রথম অর্ধে নিশান যে সিদ্ধান্তই নিয়েছে সেটা ছিল অন্যের চাওয়া। নিশানের চরিত্রটা এখানে রিঅ্যাক্টিভ, নট প্রোঅ্যাক্টিভ। এমন ক্যারেক্টার স্ট্রাকচারে ইন্টারনাল নিড থাকার কারণে আপনি চরিত্রটিকে ফিল করবেন, নিশানের কষ্টে আপ্লুত হবেন, কিন্তু গল্প লাগবে উদ্দেশ্যহীন। কেননা নিশান গল্পকে নিয়ন্ত্রণ করেনি, তার চারপাশের মানুষ নিশানকে নিয়ন্ত্রণ করেছে। আর এভাবেই আস্তে ধীরে গল্প এগিয়েছে। মূল ক্যারেক্টারের ল্যাক অফ ভিশনের কারণে প্লট ড্রামাটিক কোনো টার্ন নেয়নি। সো নায়কের কোনো কিছু অ্যাচিভ করার যে জার্নিটা প্রথম অর্ধে, সেটা ছিল মিসিং। দ্বিতীয় অর্ধেও নিশান একই থাকে, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করার মানুষ বদলে যায়। কখনো রঞ্জিত দার চাওয়া পূরণ করে, কখনো রবির। সিনেমার দ্বিতীয় প্লট পয়েন্টে নিশান জীবনের লক্ষ্য বুঝতে পারে। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। দাগি হলো একজন দাগি আসামির লক্ষ্য খুঁজে পাওয়ার গল্প। গল্পটা ইমোশনাল, গল্পটা আনকনভেনশনাল, গল্পটা উদ্দেশ্যহীন। স্পয়লার চ্যাপ্টার ডান। ওকে, দাগিতে মার্ক করার মতো জিনিস ডায়লগ। সিনেমায় বহুত ভালো ডায়লগ ছিল, মিনিংফুল ডায়লগ ছিল, মেটাফরিক্যাল ডায়লগ ছিল। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন নিচে ক্ষমা চাই নাই বলে। ইটস এ মেটাফোর। এবার একটা গুরুত্বপূর্ণ ইস্যু, নাটক নাকি সিনেমা। আজকাল কিছু কন্টেন্ট সিনেমা হলে মুক্তি পেলেই কিছু জম্বি ঝাঁপিয়ে পড়ে আর বলে নাটক। এই নাটক ট্যাগ দেবার তাদের কিছু যুক্তি আছে। নাটকের অ্যাক্টর সিনেমায় অভিনয় করলে নাটক, কনফ্লিক্ট বড় না থাকলে নাটক, থাপ্পড়ে উড়ে না গেলে নাটক, আইটেম সং না থাকলে নাটক, নাটক, নাটক। আবজা, নাটক আর সিনেমার মাঝে পার্থক্য নিয়ে যদি বলি তাহলে ভিজুয়াল সামনে আসবে। একটু অতীতে যাই। আগে টিভি ছিল ছোট বাক্সের মতো, বড় ফ্রেম ধরলে ঠিকঠাক বোঝা যেত না, তাই অনেক ক্লোজ শটের ব্যবহার ছিল যেন এক্সপ্রেশন বোঝা যায়। অন্যদিকে সিনেমার পর্দা বিশাল, ক্যানভাস বিরাট, তো এক্সট্রিম ওয়াইড শট বা ওয়াইড শট যা মন চায় ফ্রেম ধরতে পারে। প্রয়োজন ছাড়া ক্লোজ আপ বা এক্সট্রিম ক্লোজ আপের ব্যবহার হয় না। কিন্তু দাগিতে মিডিয়াম ক্লোজ আপ আর ক্লোজ আপ শটের খুব বেশি আধিক্য ছিল। মনে হচ্ছিল ছোট পর্দার জন্য বানানো। বড় ওয়াইড ফ্রেম খুঁজে পাওয়াই ছিল দুষ্কর। বড় পর্দায় সারাক্ষণ বড় বড় মুখ দেখতে দেখতে দম বন্ধ লাগছিল। জিনিসটা ইচ্ছেকৃত কিনা জানি না, তাই ভিজুয়ালি আনকমফোর্টেবল লেগেছে। একটু কমফোর্টেবল হয়ে নেই। এটা ও পটেটো ক্র্যাকার্সের ট্যাঙ্গি টমেটো ফ্লেভার।
স্বাদটা টক মিষ্টি। বাজারে প্রচলিত যে কোনো রেগুলার চিপসের থেকে এর টেস্ট বেশ ডিফারেন্ট। ইউরোপ থেকে আমদানিকৃত উন্নত মানের র ম্যাটেরিয়ালসে তৈরি হয় এই চিপস, ফলে কোয়ালিটিতে সেরা, বিশ্বমানের। সুপার ক্রিস্পি আলু আর টাং টুইস্টিং টমেটোর কম্বিনেশনে তৈরি ও পটেটো ট্যাঙ্গি টমেটো, তাই এক্সাইটিং স্বাদের ফাঁদে পড়তে আজই ট্রাই করুন। ও পটেটো, রিয়েল পটেটোর স্পাইসি স্বাদে পড়বে সবাই ফাঁদে। এবার অভিনয়ে আসি, শুরুতেই দাগি। আমি আফরান নিশো। সিনেমায় নিশোর নাম ছিল নিশান, মিস্টার সাইন। পুরো সিনেমার নিশোর চেহারার উপর দিয়েই পার হয়ে গেছে। তার করার তেমন কিছুই ছিল না, শুধুমাত্র আবেগ অনুভব করা আর সেটা রিয়াকশন দেয়া। নিশোর নিশানকে পুরোপুরি ধারণ করতে পেরেছেন। র ইন্টেন্সিটির সাথে চোখের ভাষা দর্শকের সাথে কানেকশন তৈরি করতে পেরেছে। নিশানের কষ্টটা আপনি অনুভব করতে পারবেন। তার হাসির মাঝেও স্যাডনেসের ফ্লিকার, অসহায়ত্বের চাহনি স্পষ্ট প্রতীয়মান। চরিত্রের জন্য 15 কেজি ওজন বাড়িয়েছিলেন নিশো। পর্দায় সেটা ওয়ার্ক করেছে, চরিত্রটিকে আরো বিশ্বাসযোগ্য বানিয়েছে। ফ্রেমে নিশান অনেক চুপচাপ, তারপরও অ্যাটেনশন গ্র্যাব করতে পেরেছেন। একদম রিয়েলিস্টিক। নিশান যেন পাশের বাসার দাগি আসামি, তার চোখের দিকে তাকালেই মায়া লাগবে। কি মায়া। দাগিতে জেরিন চরিত্রে ছিলেন তমাপু। তার ক্যারেক্টারের 3টা অধ্যায়। উনি যখন চুপচাপ থাকেন তখন ঠিকঠাক লাগে, কিন্তু যখনই ডমিনেট করার চেষ্টা করেন গ্যাঞ্জাম লেগে যায়। ফ্রাইডের মুনা, সুরঙ্গের ময়না কিংবা দাগির জেরিন, চরিত্রের গাঁথুনি আলাদা হলেও তমাপু একটা সময় গিয়ে একই রকম অভিনয় করা শুরু করেন। বিশেষ করে হাইপার হয়ে গেলে তাকে বিন্দুমাত্র আলাদা করা যায় না। তুমি কি? সে জেরিন, আনা, মুনা। ক্যারেক্টার কমপ্লেক্স হয়ে গেলে তমাপু অভিনয়ের যে গভীরতায় যান সেখানে সম্ভবত শুধুই অস্থিরতা, তাই এমন হাইপার হয়ে যান। সিনেমায় আরো একজন নায়িকা ছিল, সুনেরা বিনতে কামাল। চরিত্রের নাম লিখন, আর এই চরিত্রটি এত সুন্দর করে লেখা হয়েছে, মুগ্ধ হবেন। লিখন লিখে কথা বলে, দমবন্ধ দাগির ব্রিদিং মোমেন্ট লিখন রূপে সুনেরা। পর্দায় তাকে দেখলেই বলবেন কি কিউট, মাশাআল্লাহ। চরিত্রটি যেমন ছিল কিউট, পারফরমেন্সও তেমন ছিল মিষ্টি। সুনেরার হাসি, আশা ভরা চাহনি চরিত্রটিকে লাভেবল বানিয়েছে। লিখনের দীর্ঘশ্বাস আপনাকে ভাবাবে। अब भूल गए हमें। দাগিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শহীদুজ্জামান সেলিম, রঞ্জিত সিং। চরিত্রটির আবাস ইন্ডিয়ায়, কথা বলে হিন্দি বাংলায়। এই চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল রাজেশ শর্মার, অসম্ভব। কিন্তু তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় সেলিম ভাই হয়ে যান রঞ্জিত সিং। নিশ্চিতভাবে অভিজ্ঞ রাজেশ শর্মা কাস্টিং এ থাকলে সিনেমার ভ্যালিউ বাড়তো, পাশাপাশি চরিত্রটি বেশি বিশ্বাসযোগ্য হতো। তবে সেলিম ভাইও খারাপ করেননি, তার অ্যাকসেন্টটা মজা লেগেছে। ম্যানারিজমেও পরিবর্তন এনেছেন, মুখটা সবসময় এমন করেন। খেলা হবে। সিনেমায় আরো ছিলেন রাশেদ মামুন অপু। রাজশাহীর এই মানুষ রাজশাহীর মানুষের চরিত্র পেয়ে ভালোই আত্মবিশ্বাস দেখিয়েছেন। সে যে বদলোক প্রমাণ করেছেন, খালি ঝালেমা করে, থুকু ঝামেলা করে। দাগিতে আমার মনে সবচেয়ে দাগ কেটেছে নিশানের বাবার চরিত্রে অভিনয় করা গাজী রাকায়েত। চরিত্রের সাথে একদম মিশে গিয়েছিলেন। ওনার এক্সপ্রেশন আপনি কানেক্ট করতে পারবেন, অনুভব করতে পারবেন। কিংবদন্তি পারফরমেন্স। এবার দাগির গান 4টা। টাইটেল ট্র্যাকটা ছাড়া বাকি 3টা গান সিনেমায় ছিল। টাইটেল ট্র্যাকটা না রেখে ভালোই করেছে। সিনেমার থিমের সাথে এটা কোনোভাবেই ফিট হতো না। বাকি গানগুলো প্লট ডিমান্ড করেছে, ঠিকঠাকই গেছে। আমার সবচেয়ে বেশি শোনা হয়েছে নিয়ে যাবে কি। জেফারের মিউজিক আর গায়কী ভিন্ন ভালো লাগার অনুভূতি দিয়েছে। লিরিক্সের সাথে গানটার পজের যে খেলা তা আপনাকে ছুঁয়ে যাবে। ছুঁয়ে যা আদরে, এই গানটা হিট করে। এছাড়া তাসান আর মাসার গানটাও ভালো ছিল। দাগির ব্যাকগ্রাউন্ড স্কোর দৃশ্যের মুডের কথা চিন্তা করেই বানানো। সম্ভবত শুটের আগেই মিউজিক বানিয়েছে। নন ডাইজেটিক স্কোর হলেও ডাইজেটিকের ফিল দিয়েছে। সাউন্ড মিক্সিং ও কালার গ্রেডিং বাদে দাগির সবই হয়েছে বাংলাদেশে। রাজশাহী, সৈয়দপুর, গাজীপুরে হয়েছে বেশিরভাগ দৃশ্যের শুটিং। সিনেমায় খুব বেশি অ্যাকশন ছিল না, টুকটাক চড় থাপ্পড়। এর বাইরে ক্লাইম্যাক্সে ছিল একটা অ্যাকশন সিকোয়েন্স, খুবই আনকোরা। একে তো জমেইনি, দ্বিতীয়ত ফেক লেগেছে। ডিরেক্টর অন্যের সিনেমার অ্যাকশনকে বলেন মাইন্ডলেস মারামারি। এদিকে তিনি পুরো সিনেমায় রিয়েলিস্টিক ওয়েতেই হেঁটেছেন, কিন্তু ক্লাইম্যাক্সের অ্যাকশনে যখন টেনশন বাড়াতে গেছেন তখন ঠিকই নায়ক জাম্প করে উড়ে গেছে। মাইন্ডলেস মারামারি। সিনেমায় কিছু কিছু দৃশ্যে এমন ক্রাউড ক্লিয়ার করেছে, ফ্রেম দেখে আনরিয়ালিস্টিক লাগতো। ফ্রেমে অভিনেতারা ছাড়া অন্য কেউ নেই। অদ্ভুত ব্যাপার। অদ্ভুতের কি আছে?
সরি, দাগির কামনেস ও মেলানকলিক অ্যাটমসফিয়ার তৈরিতে কস্টিউমে ব্লু, গ্রিন ও ব্রাউনের অধিক আধিক্য ছিল। পাশাপাশি কালারকেও কুল টোনে রাখা হয়েছে। এসব জিনিস থিমকে ফিল করতে সাহায্য করেছে। কালার প্যালেট ছিল কিছুটা এরকম। সব মিলিয়ে যদি বলি, দাগি পরিষ্কার একটা নির্মাণের চেষ্টা ছিল। কমার্শিয়াল সিনেমার পাশাপাশি এসব সিনেমার দরকার আছে। ঠিক আছে, তুমি যাও। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। দাগি দেখে থাকলে কমেন্টে জানান আপনার অনুভূতি। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। নিয়ে যাবে কি আমায়, না নিয়ে যাবে কি আমায়, না নিয়ে যাবে কি আমায়।